বাড়ির ছুটা কাজের লোকের কিশোরী মেয়ে রুম্পা আজ মায়ের বদলে এসেছে। মেয়েটি ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছে এক কোণায়। এই বড় বাড়িতে এসেছে আজ প্রথম। সাধারণ গরিব পরিবারের মেয়ে সে। প্রথম দিনে এসে এমন তিক্ত অভিজ্ঞতার শিকার হবে বুঝতেই পারেনি। তার কাছে বড়লোক হওয়া স্বপ্নের মতো। ভেবেছিল বড়লোকরা সবসময় সুখে শান্তিতে থাকে, কিন্তু আজ যা দেখলো তাতে এমন কিছু হওয়ার ইচ্ছেটা শেষ হয়ে গেছে। হামিদা বেগম আর নিখিলের সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটি নিখিলের শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুমি যা শুনছো ওইটুকু নির্ভয়ে বলো, আমরা তোমাকে কিচ্ছু করব না। তুমি তো আমার বোনের মতো, ভয় পেও না। ভাইকে নির্দ্বিধায় সব বলো। মেয়েটি কিছুটা ভরসা পেল। টায়া যখন নেহাকে রেখেছে তখন থেকে সে সেখানেই ছিল। সেতারা বেগম ঘরের পাশের অংশ সে পরিষ্কার করেছিল। মেয়েটি দাড়ি কমাসহ সব কিছু বলে দিয়েছে। নিখিল রাগে কপালে শিরা ফুলে উঠছে। হামিদা বেগম ছেলের উপর রাগলেন উল্টো। ছেলের এই বিয়ে লুকোনো চক্করে এত কিছু হয়েছে। হামিদা বেগম রাগে দুঃখে চেঁচিয়ে উঠলেন নিখিলের উপর, তোর জন্য আমার সাজানো গোছালো সংসারটা এত এত সমস্যা হয়েছে নিখিল। আমি আগের মতো চাই সব কিছু। তুই যেভাবে সব ধ্বংস করছিস ঠিক সেভাবে সব আগের মতো করে দিবি। যতক্ষণ না পারবি ততক্ষণ আমাকে মা বলে ডাকবি না। হামিদা বেগম হনহন করে চলে গেলেন। নিখিল মৃদু চেঁচিয়ে একবার ডাকল, মা। নিখিল ছুটল টায়ার রুমের দিকে। ওর সাথে বোঝাপড়া তো এখনও বাকি। নিখিল মেহমদ চৌধুরীর বউ হওয়ার এত শখ এই মেয়ের। নিখিল যে নিজের ঘরে ঢুকতে দেখে ভয়ে হাতের সামনে গোছানো কাপড়গুলো পড়ে গেল নিচে। টায়া এটারই ভয় পাইছিল, তাই চুপচাপ চলে যাওয়ার কথা ভেবেছে। নিখিল টায়ার দিকে তাকিয়ে শান্ত কিন্তু খুব কঠিন কণ্ঠে বলল, চলে যাচ্ছিস? তা বিয়ে করবি না আমাকে? না করেই চলে যাচ্ছিস? যে বিয়ে করবি বলে তো প্রথম দিন থেকে এত কিছু করলি। টায়া তরতর করে ঘামতে থাকলো। সে তো এরকমভাবে কিচ্ছু চায়নি। বুঝতেও পারেনি সেতারা বেগমের এই সামান্য কথা বলাতে বাড়িতে এত কিছু ঘটে যাবে। নিখিল বাড়ি কাঁপিয়ে এক ধমক দিল টায়াকে, এই কথা বলছিস না কেন? উত্তর না দিলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আজ আমি। টায়া ভয়ে চুপসে গেল। নিখিল গিয়ে পরপর 5টা চড় মেরেছে টায়ার গেলে। বৃষ্টি দরজায় দাঁড়িয়ে চমকে উঠল। ভাইয়ের অগ্নিমূর্তির ন্যায় রূপে যেন ঝলসে যাবে সব কিছু। জেরিন সাব্বির সব বাড়ি ফিরছে। বাড়ির পরিবেশ শান্ত দেখে বুঝে গেছে কোনো একটা গণ্ডগোল আছে। দুজনে উপরে উঠে দাঁড়িয়ে পড়ল। টায়ার ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গেছে। রাগে তরতর করে কাঁপছে নিখিল। হিতাহিত জ্ঞান ভুলে গেছে প্রায়। তুই কি মনে করছিস নিখিল ভাই চুপ আছে মানে সে মেরুদণ্ডহীন পুরুষ, তাকে পেয়ে বসেছিস তুই? ওই দিন তো তোকে সাবধান করেছিলাম নেহার থেকে দূরে থাক। তুই কি যেন দাদিকে জিজ্ঞাসা করছিস? দাদিকে? নিখিল ভাইয়ের বউ হিসেবে কাকে মানাবে? তুই কে এসব বলার? নিখিল মেহমতের জীবনে প্রথম ও শেষ নারী শুধু নিহা নূর। বুঝতে পেরেছিস তুই? তোকে দেখেও ঘৃণায় গা গুলিয়ে আসে আমার। নিজেকে একটা মেয়ে কিভাবে দাবি করছিস তুই? তুই ছোট বাচ্চা এখনও নোস, বুঝতে পারস না? তোকে ঢাকঢোল পিটিয়ে জানাতে হবে নিখিল শুধু নিহার। তুই কি ভেবেছিস নিহা আর আমার মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে দিলেই আমি তোকে বিয়ে করব? সেতারা বেগম কেন? পুরো পৃথিবী মান্যগণ্য ব্যক্তি এসে রিকোয়েস্ট করলো, নিহা ব্যতীত কাউকে আমি জীবনে জায়গা দিব না। শুধুমাত্র মেয়ে বলে তোকে এতদিন সম্মান দিয়েছিলাম, কিন্তু তুই একটা কুত্তা যার লেজ কোনোদিন সোজা হবে না। যদি ছেলে হতে এখানেই পুঁতে দিতাম তোকে। নিখিল টায়াকে উঠিয়ে দাঁড় করিয়ে এবার গলায় চাপ ধরে, কী যেন বলেছিলি? কে দেখতে সুন্দর বেশি? নিহা যদি পুরো জলসানো পৃথিবীর সবচেয়ে কুৎসিত চেহারা নিয়ে আমার সামনে আসে তবু আমি তাকেই বেছে নিব। শুনতে পাচ্ছিস তুই? তোর জন্য আমার নেহা কষ্ট পেয়েছে। তোকে আমি খুন করে ফেলবো, মেরে ফেলবো একদম। টায়ার চোখ উল্টে যাওয়ার উপক্রম। সাব্বির নিখিলকে বাধা দিয়েও পাচ্ছে না। হামিদা বেগম এসে টায়াকে ছাড়িয়ে নিল। নিখিল রাগে চুল খামচে ধরল। তীব্র আক্রোশে ফেটে পড়ছে যেন। মা, তুমি তোমার বোনের মেয়েকে এই বাড়ি থেকে এখনই যেতে বলো। এখন মানে এখনই। ও যাতে কোনোদিন এই বাড়ির ত্রিসীমানায় না আসে। যদি ভুল করে পা বাড়ায় তো খোদার কসম নিজ হাতে খুন করব আমি। কাল নাগনিটাকে সরাও আমার চোখের সামনে থেকে। হামিদা বেগম টায়াকে টেনে নিয়ে গেল। এক প্রকার বোনের মেয়ে এতটা নির্লজ্জ হবে জানলে ভুলেও আনতেন না বাড়িতে।
তার কণ্ঠের স্পষ্ট রাগ। টায়াকে গাড়ি করে পাঠিয়ে দিলেন তিনি। কড়া ভাষায় বলে দিলেন, তোর মাকে সব কিছু জানাবো আমি। টায়া যাওয়ার পূর্বে হামিদা বেগমের পা জড়িয়ে মিনতি করলেন যাতে তার মাকে কিছু না জানায়। সেতারা বেগম নিস্তব্ধ হয়ে বসে রইলেন নিজের ঘরে। তার মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। কি থেকে কি হয়ে গেল? বৃষ্টি দৌড়ে গেল নিহার অবস্থা দেখতে। মেয়েটার সাথে কথা পর্যন্ত বলতে পারেনি এখনো পর্যন্ত। জেরিন সাব্বির বৃষ্টিকে কিছু জিজ্ঞাসা করার সময় পেল না। বৃষ্টি তার আগে ছুট লাগিয়েছে নিহার কাছে। বৃষ্টি নিহাকে মেঝেতে পড়ে থাকতে দেখে গগন বিদারী এক চিৎকার দিয়ে উঠল। নিহার হাত পা বরফের ন্যায় জমে গেছে। জেরিন সাব্বির তার পেছনেই ছিল। নিখিল নিজেও চিৎকার শুনে দৌড়ে আসলো। নিহাকে এভাবে পড়ে থাকতে দেখে ছুটে গিয়ে বৃষ্টির পাশে বসে নিহার গালে হাত রাখলো। নিহা। নিখিলের কণ্ঠ কাঁপা, হাত কাঁপছে। নিখিল নিহার মাথা কোলে তুলে নিল। নিহা, কথা বলছিস না কেন? নিহা, কথা বলছি। বৃষ্টি ভাইয়ের করুণ অবস্থা দেখে কি করবে বুঝতে পারছে না। বৃষ্টি সাব্বিরকে বলল, সাব্বির ভাইয়া, অ্যাম্বুলেন্সে ফোন করো। নিহাকে ডাক্তারের কাছে নিতে হবে। ওর হাত পা ঠান্ডা হয়ে গেছে পুরো। নিখিল নিহাকে কোলে উঠিয়ে নিল। নিহার ফ্যাকাশে মুখটা নীলবর্ণ ধারণ করছে। তাহমিদা বেগম মেয়ের এমন অবস্থা থেকে সিঁড়ির গোড়ায় এসে নিজেও জ্ঞান হারালেন। হামিদা বেগম পড়লেন অথই জলে। এ কী হলো তার পরিবারে? সাহারা ছুটে এসে ধরলেন তহমিদা বেগমকে। সেতারা বেগম বেরিয়ে এসে দেখলেন ছোট বউ আর নাতনির বেহাল দশা। ভিতরটা কেমন ধক করে উঠল তার। মনের ভিতর থেকে একটা কথাই কানে এসেছে তার, সব কিছুর পিছনে শুধু তুই দায়ী সেতারা। তোর এই ছোট মন মানসিকতা, অপমান, নিজেকে কঠিন ধাঁচে আটকে রাখার ফল ভোগ করছে বাড়ির দুটো সদস্য। জেরিন তার বাবা চাচাদের হাসপাতালে আসতে বলে গাড়িতে উঠে বসলো। ইমার্জেন্সিতে ভর্তি করা হলো মা মেয়েকে। হামিদা বেগমের প্রেশার কমেছে, দুর্বলতায় তিনি জ্ঞান হারিয়েছেন। নিহার খবর দিতে পারেনি ডাক্তার। ধারণা করছে প্যানিক অ্যাটাক করেছে নিহা। মস্তিষ্কে অধিক চাপের পড়ার ফলে জ্ঞান হারিয়েছে। হসপিটালে এসে পৌঁছেছেন মিহির, শাহ আলম চৌধুরী, শহীদুল চৌধুরীর পেছনে মাহফুজ চৌধুরী। মিহির নিখিলকে খুঁজতে ব্যস্ত। নিখিল নিজের শরীরের ভার ছেড়ে দিয়ে দেওয়ালে ঠেস দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়েছে। মিহির নিখিলের কাঁধে হাত রাখলো। নিখিল চোখ বন্ধ করে বলল, মিহির। মিহির হতাশা কণ্ঠে বলল, চল আমার সাথে। নিখিল মিহিরের সাথে যেতে চাইল না। মিহির টেনে নিয়ে গেল অনেকটা। শাহ আলম সহ বাকি দুইজন ও সব শুনল বৃষ্টির মুখে। শহীদুল চৌধুরী তপ্ত শ্বাস ছাড়ল। সে বরাবরে গম্ভীর প্রকৃতির মানুষ, চুপচাপ। নিজের স্ত্রীর কোনো অন্যায় খুঁজে পেলেন না তিনি। সে নিজেও মাকে অনেকবার না করেছে। নেহা একটু ডান পিটে মেয়ে, কিন্তু মনের দিক দিয়ে তার মতো ভালো মেয়ে দুটো নেই। তাও মা কোনোদিন তার মেয়েকে কথা শোনাতে ছাড় দেয় না। তহমিদা প্রায় সবসময় স্বামীর কাছে অভিযোগ তুলত, শুধু পরিবার থেকে আলাদা না হওয়ার জন্য। পরিবারের সবার খুশির কথা চিন্তা করে স্ত্রীকে বোঝাতেন, কিন্তু আজ তার মায়ের জন্য তার জীবনের গুরুত্বপূর্ণ দুইজন মানুষ নিথর হয়ে পড়ে আছে। মেয়েটা মৃত্যু সাথে তাল মিলিয়ে বাঁচা মরার লড়াই চালাচ্ছে। কী করে ক্ষমা করবে নিজের মাকে? বাবা মা মানুষ, জীবনের গুরুত্বপূর্ণ দুজন মানুষ, তেমন স্ত্রী ও সন্তান। বাবা মা সবসময় অন্যায় করে থাকলেও তা মেনে নেওয়াটা উচিত না। যদি স্ত্রীর কথা শুনতেন, প্রতিবাদ করতেন, তাহলে হয়তো আজ আর এদিন দেখা লাগতো না। তহমিদা বেগমের জ্ঞান ফিরেছে। তিনি উঠে সে লাইন হাত থেকে খুলে দৌড়ে বেরিয়ে আসলেন। শাড়ি পরিহিত মধ্যবয়স্কা নারী, একজন সম্মানিত গৃহবধূ, যে মহিলা আজ অবধি বড় ভাইয়ের মতো ভাসুরদের সামনে মাথায় কাপড় ছাড়া আসেনি, তিনি আজ আঁচল ছেড়ে দিয়ে চুল ছাড়া অবস্থায় পাগলের ন্যায় সবার সামনে এসে স্বামীর বাহু ঝাঁকিয়ে বললেন, আমার মেয়েকে এনে দাও বলছি। মেয়েকে সুস্থ করে দাও, না হয় নিজেকে শেষ করে ফেলবো আমি। তোমরা সবাই আমার মেয়ের এই পরিস্থিতির জন্য দায়ী। কথা বলছো না কেন এখন? আমার একটাই সন্তান, তুমি জানো না ও চলে গেলে কাকে নিয়ে থাকবো আমি? শব্দ করে কেঁদে দিল এবার তহমিদা। নিখিল এসে তাকে জড়িয়ে ধরল, মাথায় হাত রেখে সান্ত্বনা দিচ্ছে, যেদিকে ওর নিজের ভিতরে এক উত্তাল সমুদ্র বাঁধ ভাঙা ঝড়ে নিজের ভিতরে ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে। সে কিভাবে অন্য একজনকে সামলানোর ক্ষমতা রাখে? তবে পরিস্থিতির মানুষকে দিয়ে সব করিয়ে নেয় যেন। তুই বল নিখিল। নেহা কথা বলছে না কেন? উঠছে না
আসছে না কেন? আমার মেয়েটা তো কথা না বলে থাকে না। ওকে উঠতে বল না। তোর সব কথা তো শুনে, আজকেও শুনবে। যা বাবা, ডেকে দে না একটু। নিখিলের অতি ভাঙ্গা কণ্ঠ, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। টেনে টেনে শ্বাস নিয়ে বলল, নেহা ঠিক হয়ে যাবে তো ছোটো মা? সত্যি বলছি, আমাদের নেহা অনেক স্ট্রং, তুমি জানো না? ঘুমিয়ে আছে তো। ঘুম ভাঙার পর যদি দেখে তুমি এভাবে কাঁদছো, ওর কি ভালো লাগবে বলো? চোখ মুছে ফেলো না ছোটো মা, তুমি ভালো মা না আমার। তাহমিদা এলোমেলো হাতে চোখ মুছলেন। কই, কাঁদছি না তো আমি। এই দেখ, একদম কাঁদছি না আমি। শহীদুল চৌধুরী নিজে এবার কেঁদে দিলেন। শাহ আলম চৌধুরী জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে উঠলেন। হামিদা একপাশে দাঁড়িয়ে চোখ মুছলেন। জেরিন সাব্বির বৃষ্টি একপাশে দাঁড়িয়ে চোখ জল ফেলছে। পরিবারের দুর্দশা যেন চোখে দেখা যাচ্ছে না। কিছু সময়ের ব্যবধানে সব কিছু এলোমেলো হয়ে পড়ছে। হামিদা বেগম বসলেন তহমিদা বেগমের পাশে। নিখিল চুপচাপ উঠে গেল একপাশে। হসপিটালের বাইরে খোলা রাস্তার পাশে বেঞ্চটাতে বসে পড়ল সে। জীবনের সিগারেটের প্যাকেট ও হাতে তুলে নি। রাস্তায় পারে বসা চা বিক্রেতার কাছ থেকে সিগারেট দেখলে সে হতাশ শ্বাস ফেলে তার থেকে সিগারেট নিয়ে নিল একটা। লাইটারে আগুনটার দিকে তাকালো কয়েক মিনিট। এই আগুনটার থেকে শতগুণ বেশি নিজের ভিতরে জ্বলছে এখন। ঠোঁটের আগায় সিগারেটটা চেপে ধরতে নিখিল ছো মেরে কেড়ে নিল ওটা। পায়ের নিচে ফেলে চিপে ফেলল। মিহির শান্ত কণ্ঠে ধমক দিয়ে বলল। নিখিল ঠোঁট এলিয়ে হাসল। মিহির পাশে বসে বলল, তুই তো এমন না। কেন করতে যাচ্ছিল ওটা? আমি কোনো বাউন্ডুলে মানুষ হতে পারলাম না? কেন এক অগোছালো অনিয়ম প্রেমিক হতে পারলাম না? আমি এতটা নির্বোধ স্বার্থপর পাষাণ কেন হলাম মিহির? কাপুরুষের তকমাটা আজ নিজেকে দিতে ভীষণ ইচ্ছে যাচ্ছে। তুই কাপুরুষ হলে সুপুরুষ বলতে পৃথিবীর আর কিছুই থাকবে না। বন্ধু বলে বলছিস তো, কিন্তু আমার অন্তরাত্মা চেঁচিয়ে বলছে আমি এক ব্যর্থ মানুষ, একজন ব্যর্থ স্বামী, একজন ব্যর্থ সন্তান। পরিবারে বড় সন্তান হয়ে জন্মানো ভীষণ রকমের কঠিন। এত এত দায়িত্ব এদের, সব কিছুর মাঝে নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাও এদের কাছে থেকে যায় চির অধরা। ভাবছি কি জানিস, চলে যাব। নেহাকে ছেড়ে ভালো থাকবি তুই? ও ভালো থাকবে। আমি কাছে থাকাকালীন তো কষ্ট ছাড়া কিছুই দিতে পারিনি। জোর করে বিয়ে করে ফেলছি, ওর জীবনটা নষ্ট করে দিলাম। এর শাস্তি হিসাবে চিরকাল ওর থেকে দূরে রেখে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে মারতে চাই। আমি কাউকে ভালোবাসার যোগ্যতা রাখি না। নেহা ডিজার্ভ বেটার দ্যান মি। তোর থেকে বেশি ভালো নেহাকে কেউ বাসতে পারবে না। তুই যতটুকু ভালো নেহাকে বাসিস, ততটুকু হয়তো আমি তোর বোনকেও বাসি না নিখিল। নেহা যদি তোকে ভালোবাসে, তারপরও কি তুই ওকে ছেড়ে চলে যাবি নিখিল? আমি ওকে আগলে রাখতে পারলাম কই মিহির? দেখ কেমন আইসিইউর বেডে শুয়ে আছে। আমি কি পারছি ওর ওই যন্ত্রণা কমাতে? উল্টে বাড়িয়ে দিচ্ছি। তোর রাগের মাঝে যে ভালোবাসা আছে, এটা লোকচক্ষু না ধরা না পড়তেই পারে। নেহার ভালোর জন্য তুই ওকে এভাবে বিয়ে করছিস। না হয় ওই শয়তানটা নেহাকে নিজের ভোগের শিকার বানাতো। শত্রুদের চিনতে পারা এত সহজ নয় নিখিল, কিন্তু তুই পেরেছিস। তার থেকে যোগ্য স্বামী, যোগ্য জীবনসঙ্গী আর কেউ হতে পারে না। আমি ভুল করেছি মিহির, আমার লুকানো উচিত হয়নি। এখানে তোর ভুল নেই, পরিবার বাঁচাতে করছিস তুই এটা। শাহিদুল আঙ্কেলও তো জানে কেন নিজেকে ছোট করতে চাইছিস। দায়িত্বের বেড়া জালে আমার ভালোবাসার মানুষটা হারিয়ে যাচ্ছে মিহির। হারিয়ে যেতে দিবি কেন তুই? আমি জানি নিখিল কখনো নেহার ক্ষতি হতে দিতে পারে না। নেহা কষ্ট দিতে পারে না। আমার চেনা নিখিল মেহমুদ চৌধুরী কখনো পরিস্থিতির কাছে হেরে যায় না। তুই নিজেও জানিস এখন তোর কী করা উচিত। দূরে যেতে চাইছেন মিসেস চৌধুরী, কিন্তু তাকে এখন আরও কাছে টেনে নেওয়ার সময় এসেছে, এটাই তুই বোঝাতে চাইছিস? মিহির গা লেলিয়ে হাসল। এত এত কমপ্লিকেশনে এই নিখিলের জীবন তার থেকে ভালো কে জানে। শুধু একটাই সমস্যা, ওর অনুভূতির প্রকাশে ভীষণ কাঁচা ছেলেটা। তবে মহাশয়ের রাগের ক্ষেত্রে পিএইচডি করে রেখেছেন। মানুষ আসলে সব দিক থেকে পারফেক্ট হয় না। অনুভূতি প্রকাশ করা প্রয়োজন হয় না যদি অপর ব্যক্তিটা মন পড়তে জানে। নিস্তব্ধ ছেয়ে গেছে রাতের পরিবেশ। হসপিটালের করিডোরে বসে আছে শহীদুল চৌধুরী। নিখিল বাকিদের বহু কষ্টে বাড়িতে পাঠিয়ে দিয়েছে।
তাহমিদা বেগম নিজেও অসুস্থ, তাই তাকে বুঝিয়ে নিয়ে গেছেন হামিদা। নিখিল দাঁড়িয়ে আছেন আইসিইউ দরজার সামনে। কাজ ভেদ করে দেখা যাচ্ছে নেহার নিস্তেজ দেহটা। মেয়েটা জ্ঞান এখনও ফেরেনি। ডাক্তার জানিয়েছে 72 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে তাদের আর কিছু করার থাকবে না। নেহার কোমায় যাওয়ার সম্ভাবনা বেশি। শহীদুল চৌধুরী আজও নিরুপায় বাবা হয়ে পাচ্ছে না মেয়ের কষ্ট কমাতে। তাকে সুস্থ করে তোলার কোনো উপায় নেই। চেয়েও নিতে পারছেন না মেয়ের কষ্টের ভাগ। বাড়িতে আসার পর কেউ তেমন কথা বলেনি সেতারা বেগমের কাছে। জেরিন শুধু ছোট্ট করে জানিয়েছে জ্ঞান ফেরেনি। সেতারা চুপ করে রইলেন। কথা বলার মতো মুখ নেই। বাড়িটা প্রাণশূন্য হয়ে পড়েছে। খাবার টেবিলে আজ কেউ নেই। খাওয়ার কোনো ইচ্ছে নেই। হাসি খুশি সেই পরিবেশ নেই। সবাইকে পাল্লা দিয়ে ঘিরে রেখেছে বিষণ্ণতা। ভোরের আলো ফুটলে ঠায় একইভাবে দাঁড়িয়ে আছে নিখিল। তার মাঝে কোনো ক্লান্তি নেই। পা ব্যথা করছে না তার। শুধু দেখতে ব্যস্ত নেহাকে। সকালে ডাক্তার আসলো, নিখিল ভেতরে প্রবেশ করেনি। সবাই দেখে আসলেও সে যায়নি। তার মনের কোথাও একটা বিশ্বাস জমেছে, সে ছুঁয়ে দিলে নেহা ব্যথা পাবে। তার কাছে যাওয়াতে মেয়েটা কষ্ট পাবে। ঘৃণায় মুখ ফিরিয়ে নেওয়ায় স্বাভাবিক মনে করে নিখিল। যদি তার থেকে দূরে থেকে মেয়েটা ভালো থাকে, কোনো দুঃখ তাকে ছুঁতে না পারে, তো নিখিল দূরে থাকবে। একই বাড়িতে থাকবে, তবু সর্বোচ্চ দূরত্ব বজায় রাখবে। ভালোবাসার মানুষের সুখ বড় সুখ। নেহা না চাইলেও কোনো দিন সে আশেপাশে ঘেঁষবে না। নিদারুণ যন্ত্রণা পুষবে, তবুও না। নিখিল ভয়ে কাছে যায় না। যদি নেহার জ্ঞান ফিরে আসে আর সে নিখিলকে দেখে রিয়াক্ট করে আবার অসুস্থ হয়ে যায়, তখন নিখিল নিজেকে ক্ষমা করতে পারবে না। হারিয়ে ফেলার ভয়টা প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। ব্যস্ত শহর, গুমোট আবহাওয়া, তবু এক ফোঁটা বৃষ্টির দেখা নেই। 2 দিন হতে চলল, নেহার জ্ঞান ফিরেনি। নিখিল সবসময় চুপচাপ থাকে। একজন সুন্দর পরিপাটি ছেলে আয়রনবিহীন শার্ট কোনোদিন গায়ে দেয় না। চুলগুলো অলস ভঙ্গিমায় ছাড়ানো। হামিদা বেগমের ভেতর থেকে হাহাকার বেরিয়ে আসে। তার ছেলের এই রূপ সে মা হয়ে মেনে নিতে পারছে না। নেহাকে কতটা ভালোবাসে প্রতিটা মানুষ তা কোনোদিন স্বীকার করা হয়নি কারো। তবে এই 2 দিনের চোখের পানি যেন তা প্রমাণ করতে ব্যস্ত। তহমিদা বেগমকে সাহস করে দেখতে গিয়েছিলেন সেতারা বেগম। তহমিদা কিছু বলেনি, চুপচাপ হয়ে বালিশে হেলান দিয়ে বসেছিল শুধু। সেতারা বেগম নিজের সুন্দর পরিবার নিজে হাতে নষ্ট করে দিয়েছেন বেশ বুঝতে পেরেছেন তিনি। 2 দিনে সর্বোচ্চ 20 মিনিটের জন্য নিখিল বাড়ি এসেছিল, তার বেশি তাকে বাড়িতে দেখা যায়নি। আজ এসেছে তো সবে। সেতারা বেগম ডাকলেন তাকে। নিখিল চুপচাপ ঢুকলো সেতারা বেগমের রুমে। নিখিলের দৃষ্টি মেঝেতে। সেতারা বেগমের সাথে নিখিলের সম্পর্কটা সবচেয়ে ভালো। প্রতিদিন নিয়ম করে একবার হলো ফোন দিত, সব খবর নিত বাড়ি এসে। কিন্তু এখন নাতিটা তার দিকে ফিরেও তাকালো না। সেতারা বেগম শান্ত কণ্ঠে বলল, কেমন আছো নেহা? কেমন আছে দাদুভাই? মরে গেলে খুশি হতে তুমি? সেতারা বেগমের ভিতরটা কেঁপে উঠল। নিখিলের কণ্ঠস্বর ভেজা, বারবার ঠোঁট ভিজাচ্ছে জিভ দিয়ে। তিনি তো কখনো এমনটা চায়নি। নিখিলের হতাশ কণ্ঠ, কেন এমনটা করলে তুমি দাদি? আমার মুখের হাসিটুকু কেড়ে নিলে কেন? আমার জীবনের শান্তিকে তুমি ধ্বংস করে দিয়েছো দাদি। তুমি না চাইতেও সবসময় যেন তোমার নাতি সুখে থাক। তুমি আমার এমন সুখ চাইলে যার জন্য আমি নিঃস্ব। তুমি আমাকে পুরোপুরি নিঃশেষ করে দিয়েছো। তুমি জানো নেহা আর কোনোদিন আমার সাথে কথা বলবে না। দূরত্ব চেয়েছে আমার থেকে, আমাকে মুক্তি দিয়েছে। তুমি আমার ভালো চাইতে গিয়ে এত বড় ক্ষতি করলে কেন নেহা? আমার নেহা দাদি, আদুরে বাচ্চাটা নিস্তেজ হয়ে মৃত্যুর সাথে লড়াই করছে। আমি নির্বোধ আহাম্মক, কিছুই করতে পারছি না। নেহা না থাকলে শ্বাস আটকে আমি মরে যাব। তুমি আমার কেন এমন সুখ চাইলে? রূপবতী গুণবতী নারী দিয়ে আমি কী করব? নেহা যেমনই হোক, তাকে আমি ভালোবাসি। ভালোবাসা তো এত কিছু দেখে না। আমার দোষ দিচ্ছি কেন আমি? ভুল তো আমার। তুমি এত কিছু বলার সাহস তো আমার জন্যই পেয়েছো। আমি তোমাকে বাধা দেইনি, তাই বলতে পেরেছো। তোমাকে আমি সুযোগ করে দিয়েছি, তাই বলতে পেরেছো। ভালো করেছো। আমার মতো মানুষের সুখে থাকার কোনো অধিকার নেই। তোমার কোনো দোষ নেই। নেহার অবস্থার জন্য দায়ী আমি। শুধু একটাই অনুরোধ, তুমি আর কোনোদিন নেহার বিষয়ে কোনো কথা বলবে না, ওর নামও মুখে নেবে না। নয়তো দ্বিতীয়বার আমি ভুলে তোমার আমার সম্পর্ক
3 দিন পর নেহার চোখ খুলছে। ডাক্তার কড়াকড়িভাবে শাহ আলম চৌধুরী শহীদুল চৌধুরীকে জানিয়েছে পরবর্তীতে বড় কোনো শক পেলে নেহা স্ট্রোক করতে পারে। খেয়াল রাখতে হবে যেন বেশি উত্তেজিত হয়ে না পড়ে, রেগে না যায়। রেগে যাওয়াটা ওর জন্য বিপজ্জনক। এখন যাতে ফুল টাইম রেস্টে রাখা হয়। নেহা চোখ মেলতে বাড়ির সবাই হুমড়ি খেয়ে ঢুকেছে কেবিনে। নেহা তো উঠে বালিশে হেলান দিয়ে বসছে, মুখ ভর্তি হাসি, যেন কিছুই ঘটেনি। আরে তোমরা সবাই এখানে কেন? আমি হসপিটালে এসেছি কেন বলো তো? বাড়িতে কি রাখতে পারলে না আমাকে? তোমরা জানো না হসপিটাল আমার কাছে কতটা অপছন্দের। শাহ আলম চৌধুরী ঢুকতে নেহা মুখ কুঁচল। বড়বাবু বাড়ি নিয়ে চলো। বাড়ি যাব। বাকি সবাই আমার কথা শুনবে না আমি জানি। শহীদুল চৌধুরী কেবিনে ঢুকলেন। চোখ চিকচিক করছে ভদ্রলোকের, তবুও ঠোঁটে হাসি ঝুলিয়ে বললেন, অবশ্যই আমার মা যখন বলছে আজকেই বাড়ি নিয়ে যাব। তহমিদা বেগমের শরীর দুর্বল, তিনি আসেননি হসপিটালে। মহিলা জানলে হয়তো উড়ে আসতেন। সাহারাও আসেনি, একা হাতে রান্না করছেন। কতদিন বাড়ির মানুষগুলো খায় না। সাব্বির ফোন দিয়ে জানাতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। চোখের জল নিয়ে খুশি মনে একা হাতে সবার জন্য রান্না করতে লাগলেন। মনে কোনো হিংসে নেই কেন? তিনি খেটে মরবেন এরকম কোনো ভাবনা নেই। কয়েকদিন যাবৎ উনি তো সামলাচ্ছেন সব। শাশুড়ির উপর মন ক্ষুণ্ণ হলো, ওষুধ খাবার দিতে ভুলেননি, দায়িত্ব পালনে অবহেলা নেই। নিহার অবাধ্য চোখ নিখিলকে খুঁজতে ব্যস্ত। মানুষটা আসেনি, তাকে দেখতে একবারও আসলো না। সাব্বির বেডের এক কোণায় অলস ভঙ্গিতে বসে বলল, নিয়া বোন, কসম মাইরি, তুই 3 দিন ধরে যা টেনশন দিয়েছিস, এত বছরের জমানো পেটের চর্বি 3 দিন না খেয়ে সব উবে গেছে। ডায়েট ফেট করা লাগেনি। এরকম মাঝে মধ্যে অসুস্থ হলেই পারিস বোন, ফ্রিতে ডায়েট হয়ে যাবে। জেরিন ধুম করে ওর পিঠে একটা বসায়। তোর কি মুখ বন্ধ থাকে না কয়েক মিনিট? ভালোই ছিল, এতদিন তোর বকবক থেকে রেহাই পেয়েছিল। নেহা অবিশ্বাস চোখে তাকায় সবার দিকে। মুখ জোরেই বলে, 3 দিন? নেহা মনে হলো সে ঘুম থেকে উঠেছে। তেমন কোনো ক্লান্তি নেই শরীরে। নিজেকে প্রথমে অসুস্থ মনে হয়নি তার। ভেবেছিল হয়তো কিছুক্ষণ সে অজ্ঞান ছিল, কিন্তু 3 দিন কেটে গেছে ইতিমধ্যে। মিহির ঘেমে নেমে কেবিনে ঢুকলো। 3 দিন ধরে অফিসের সব দায়িত্ব তার উপরে দিয়েছে অদৃশ্যভাবে সবাই। বলে না, আসলে সব কিছু সামলাতে হচ্ছে তাকে। পরিবারের একজনও কাজ করার পরিস্থিতি ছিল না। নিখিলের কথা সে বাধই দিল। ছেলেটাকে এতটা গুমোটভাবে থাকতে কখনো দেখেনি। তার কাছে এই নিখিল ভিন্ন অন্য এক সত্তা। সে ভীষণ উদাসীন, যার কাজে কোনো মন নেই। পৃথিবীতে যে নিখিল বলে কারো অস্তিত্ব আছে সেটাই ভুলতে বসেছিল। মিহিরকে দেখে নিয়ে হাসি মুখে বলল, কেমন আছো মিহির ভাইয়া? মিহির চমকালো। তার নিজের কথা জিজ্ঞাসা করার কথা, আর মেয়েটা উল্টো তাকে জিজ্ঞাসা করছে, তুমি যেমন রেখেছ আমাদের তেমনই আছে। এত টেনশানে রেখেছি আপনাদের, সরি ভাইয়া। ভয়ে পাই হিসাবে চকলেট খাইয়ে দিব সবাইকে। সবাই একটু হলে হাসলো নেহার দিকে। কেবিনের বাইরে দেওয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়েছে নিখিল। হামিদা বেগম ছেলের কাঁধে হাত রাখলেন। নিখিল চোখ তুলে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলো, কিছু বলবে মা? নিখিলের চোখ অসম্ভব লাল, দাড়িগুলো বেড়েছে অনেকটা, চুলগুলো কুকড়ানো, কপালে ভাঁজ পড়েছে দুটো। ফর্সা ত্বকে মলিনতার ছাপ স্পষ্ট। নেহার সাথে দেখা করে আয়। নিখিল জবাব দিল না, উল্টে সেখান থেকে বেরিয়ে গেল। মিহির পিছু নিল। তার ছেলেটা 3 দিন ধরে তার সাথে ঠিকমতো কথা বলেনি। নেহা অশান্ত চোখ বুঝে নিল। সে জানে মানুষটি আসবে না। তার জন্য নিজের মূল্যবান সময় কেন নষ্ট করবে নিখিল? নেহার কোনো অস্তিত্ব নেই নিখিলের জীবনে। আশাটাও ছেড়ে দিয়েছে নেহা। সে যেমন থাকতে চায় তেমন তাকে থাকতে দেওয়া উচিত। জোরজবরদস্তি কোনো দিনে ভালো কিছু বয়ে আনে না। বিকেলে নেহাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। তহমিদা বেগম ফের মেয়েকে জড়িয়ে ধরে কাঁদলেন। কেউ থামাতে পারেনি। পরীক্ষার মাথার উপর, তার মধ্যে নেহা অসুস্থ। যদিও নেহা বলেছে তার কিচ্ছু হয়নি, সুস্থ আছে। তহমিদা বেগম বলছেন দরকার পড়লে পরীক্ষা পরের বছর দিবে। নেহা আবার বিরক্ত। সামান্য জিনিস নিয়ে বাড়াবাড়ি করছে মা। রাতে খাবার টেবিলে সবাই এসেছে। নেহা শত মানা করেও লাভ হয়নি। লাফাতে লাফাতে চলে এসেছে নিখিলে। সবাই বসেছে। নেহাকে শত মানা করেও লাভ হয়নি। লাফাতে লাফাতে চলে এসেছে নিচে। নেহা টেবিলে নিখিলকে না দেখে মন খারাপ করলো। মনে হচ্ছে কত বছর দেখতে পায়নি মানুষটিকে, কিন্তু মানুষটি তো তার খবরও নিল না। নিখিল মেহমুদ চৌধুরী একজন সামান্য মেয়ের জন্য
সময় কেনই বা হবে। নেহা বৃষ্টির সাথে পড়তে বসছে। নেহা কথা না বলে বেশি চুপচাপ থাকে। বাড়ির সবার মধ্যে সব কিছু স্বাভাবিক নিয়মে চলছে, শুধু অনিয়ম দুজন মানুষ, নেহা নিখিল। নেহার প্রাণবন্ত সেই রূপ আর নেই। সবাই ভেবেছে পরীক্ষা, তাই হয়তো। আর ওই দিন যা হলো, তারপর থেকে মেয়েটা চুপচাপ থাকে। আগের কথা মনে হলে, নেহা যদি অসুস্থ হয়ে যায়, সেই ভয়ে কেউ কিছু বলে না। সেতারা বেগম ঘরবন্দি করে রেখেছে নিজেকে। সবার সামনে আসলেও নিজেকে ছোট মনে হয় তার। নেহা, তাহমিদা, নিখিল তার সাথে একদম কথা বলে না। নেহা একবারের জন্য চোখ তুলে তাকায়নি তার দিকে। নেহা ঘুমের ঘোরে প্রায় সময়ে নিখিলকে দেখতে পায়। নিখিল কেন প্রতিদিন নিয়ম করে স্বপ্নে আসে, কিন্তু সামনে আসে না। নেহা নিজের মনের প্রশ্নে জবাব পায় না। খাটের পাশে ঝুঁকে নেহার ঘুমন্ত মুখের দিকে তাকিয়েছে নিখিল। এই এতদিন হলো, এত সময় পার হলো, নিখিল নেহার সামনে পড়েনি, আসেনি। ইচ্ছে করেই দূরত্ব বাড়িয়েছে। নেহার মুখের একপাশে আলতো হাতে ছুঁয়ে দিল। এই ফোঁটা জল গড়িয়ে পড়ল টুপ করে। নিহারিকা, এই সম্বোধনটা আমি আর করতে চাই না, জানো তুমি। আমি চাই তুমি নক্ষত্র হয়ে ফুটো। নিহারিকা মানে যে কুয়াশার ন্যায় আবছা ঝাপসা কিছু, যে রং চকচকা তবুও তাকে ধরার সাধ্য নেই কারো, সে থেকে যায় অধরা। আমি তোমাকে গভীরভাবে ছুঁয়ে দিতে চাই, নিজের অস্তিত্বে মিশিয়ে নিতে চাই, সবটুকু ভালোবাসা দিতে চাই। আমি তোমাকে তোমার নিকট খোলা বইয়ের মতো প্রকাশ করতে চাই। তুমি কি পড়তে ইচ্ছুক হবে? নক্ষত্রর রাত। নিহারিকা থেকে বেরিয়ে এসে আমাকে একটা নক্ষত্র ভরা রাত উপহার কবে দিবে অবুঝ পাখি? তুমি কি কোনো দিন আমাকে চাইবে না? এতটা খারাপ মনে হয় নিখিলকে? একবারও ডাকলে না কেন? তুমি ডাকলে আমি সব কিছু ছেড়ে চলে আসবো সব। তুমি একবার ডাকো না লক্ষ্মীটি। ডাকবে না বলো? এত অভিমান জমাতে নেই তো, জানো তুমি জানো না, অভিমান বাড়ায় দূরত্বের সীমারেখা। নিখিল উঠে দাঁড়ায় চুপচাপ। তার নির্ঘুম রাতের সাক্ষী অন্ধকার রুমের দেওয়াল। নেহার বিশ্বাস, নিস্তব্ধ চাঁদ জ্যোৎস্নাবিহীন কোনো রাত। নেহাকে রোজ রাতে নিয়ম করে দেখে। সারাদিনের দূরত্ব সবটুকু গুটিয়ে এসে বসে পড়ে মেয়েটার সামনে। মেয়েটা অজান্তে খুব সন্তর্পণে নিখিলে পা বাড়ার দিকে গিয়ে থমকে দাঁড়ায়। তার এক হাত টেনে ধরে নেহা। নিখিল চমকে উঠল। নেহা, ঘুমায়নি এখনো? জেগে আছো? নিখিল তাকালো পেছনে। নেহার চোখ বন্ধ, নিঃশ্বাস ভারী। তার মানে ঘুমাচ্ছে। তাহলে হাত টানল কী করে? নিখিল তাকালো নিজের হাতের দিকে। বাঁধন খুব হালকা। তার মনে হচ্ছে ঘুমের ঘোরে টেনেছে। নিখিল কান পেতে শুনল নেহা বিড়বিড় করে কিছু একটা বলছে। চোখ পিটপিট করছে, স্বপ্ন দেখছে হয়তো। নিখিল আগ্রহ জাগলো কথা শোনায়। মেয়েটা কণ্ঠ কতদিন না শুনে। আপনি প্রতিদিন স্বপ্নে কেন আসেন নিখিল? আমার মনে হয় আমি আপনার নিঃশ্বাস শুনতে পাই, কিন্তু আপনাকে ছুঁতে পাইনি। এভাবে দৌড়ে ছুটে পালিয়ে যান কেন? আমি কি রাক্ষসী? আপনাকে খেয়ে ফেলবো নাকি? আর আসবেন না বলছি। আমি রাগ করছি আপনার উপর। বিড়বিড় করে কথাগুলো বলল, কণ্ঠে অস্পষ্ট, তবু নিখিল মনে হলো সে স্পষ্ট শুনতে পাচ্ছে সব। নেহার ঘুমের মাঝেই নাকের ডগা তিত্তির করে কাঁপল, ঠোঁট কাঁপল কিছুটা। আপনি আসুন একবার, শুধু একবার। আমি আপনাকে একটু দেখতে চাই নিখিল ভাই। কতটা আকুল এই আবেদন! নিখিল আবার বসে পড়ল। নেহার দুগালে নিজের শক্ত হাত রাখল খুব আদুরে ভঙ্গিতে। কপালে কপাল ঠেকিয়ে দিল নিহিল। নেহা নড়েচড়ে উঠল এবার। নিখিল সরল না। আলতো করে ঠোঁট ছোঁয়ালো নাকে। মেয়েটা কেঁপে উঠল রীতিমতি। হুট করে নিখিল নেহার কানের কাছে ফিসফিস করে বলে, ঘুমের ঘোরে এভাবে নেশাধরা কণ্ঠে ডাকিস না নেহা। আমি এক তৃষ্ণার্ত কাতর প্রতীক, তুই এক গভীর কুয়া। আমি ঝাঁপ দেওয়া থেকে নিজেকে আটকাতে পারবো না। নিজের সর্বনাশ যেভাবে ডেকে আনতে নেই অবুঝ পাখি। সাব্বির পানি বের করছে ফ্রিজ থেকে। নিখিলকে স্পষ্ট দেখছে রেয়ার রুম থেকে বের হতে। জেরিন ওই সময় সিঁড়ি বেয়ে নামছে। সাব্বির জেরিনকে দেখে বলে, রাতের বেলা তুই এখানে কি করস জেরিন বোন? তোর আর তোর বউয়ের রোমান্স করাতে বা হাত ঢুকাতে এসেছি। ভুল মানে কর, একটা মিস্টেক করলি তুই বড় আপা।
কথাটা তুই নিখিল ভাইকে বলতে পারতি। ভাইয়া কি দিয়ে বানাইছে খোদা, আমাগো নেহা বোন কত সুন্দর সুইট, আর নিখিল ভাইরে দেখ বউ রেখে আলাদা থেকে। আহ, কষ্ট এদিকে। আমি সিঙ্গেল বউ থাকলে তো বউ রেখে রুম থেকে বের হতাম না আমি নিজের বউরে দেখতে। ভাই আমার রাতের বেলা চোরের মতো ঢুকে কি কপাল, কি কপাল। জেরিন সাব্বিরের হাত থেকে পানির বোতল ছিনিয়ে নিয়ে বলল, যা যা, সাহস থাকলে ভাইকে গিয়ে বল যত সব আজাইরা। নিয়ে ঢকঢক করে এক গ্লাস পানি সবার সামনে খেলো। নিখিল ওর দু হাত ধরার পর ঘুম ছুটে গেছে। অবিশ্বাস্য ঘটনা বুঝতে পেরে চোখ খোলার সাহস হয়নি। নিখিল ভাই ওকে চুমু দিয়েছে। কথা ভাবতে কেঁপে উঠল সর্বাঙ্গ। কানের কাছে কি বলল এসব? নিখিল ভাই কে নেয়া ডেকেছে? সজ্ঞানে তো এটা করেনি নিশ্চিত। নেয়া বুদ্ধি শূন্যের মতো বসে রইল। সারাদিন যে মানুষটা একবারও সামনে আসে না, সে রাতে এসে চুমু দিচ্ছে। নেহার রাগ লাগলো নিখিলের ওপর। মনে মনে আর বলল, বিরক্তিকর পুরুষ, 20 দিনে একবার আসলো না, এখন এসে কি প্রমাণ করতে চাস? তোর চুমু তুই রাখ খচ্চর বেটা। একবার সামনে আমাকে এড়িয়ে চলার স্বাদ একদিনে মিটিয়ে দেবো। কিছু বলি না দেখি কি পেয়ে বসেছে, চুল টেনে ছিঁড়ে ফেলবো আমি তোর। বিয়ে করে তামাশা শুরু করছে সব কিছুতে আগে আগে। নেহা কেন বলবে? তোর মুখ নেই এসে বলতে পারস না? নেহা তোকে দেখতে ইচ্ছে করছে আমার। তা পারবে কেন? ভোতা আলু একটা। পরীক্ষাটা শেষ হোক, শুধু নেহা হাড়ে হাড়ে তার অধিকার বুঝে নেবে। মেঘবালিকা, আপনার পড়াশোনাকে আমার হিংসে হচ্ছে। আমাকে 5 মিনিটও সময় দিচ্ছেন না আপনি। কেন এত অবিচার এই প্রেমিক পুরুষের ওপর? আপনি দিন দিন পাষাণ রমণীতে পরিণত হচ্ছেন। মেয়ে, তুমি থামবে না। পরীক্ষা দেওয়ার পর আমি তোমাকে ছাড়বো না বলে দিলাম একদম। জোর করে হলেও তুলে নিয়ে আসবো। কবে আসবে বৃষ্টি? আমি কিন্তু বড্ড অযোগ্য, কোনো দিনও আসবো না। মেরে ফেলবো আমি তোমাকে। আসবো না বললেই হবে নাকি? এখন আসো। এখন মানে এখন। ওহ মিহির, তুমি কি বাচ্চা? হ্যাঁ বাচ্চা। এখন বারান্দা আসো, আমি দেখব তোমাকে। কত দিন ধরে আমার চোখগুলো অভুক্ত তুমি জানো? পারবো না, প্লিজ যান। কেঁদে ফেলবো আমি এবার। আমি আমি ধর্মঘাটকে মরে যাব, এটাই চাও তুমি? বৃষ্টি ততক্ষণে বারান্দায় এসে দাঁড়িয়ে। মিহির দাঁড়িয়ে আছে ফোন হাতে নিয়ে। জ্যোৎস্নার আলোতে আলোকিত চারপাশ। মিহিরকে দেখে হাসল বৃষ্টি। পাগল, তোমরা দুই বান্ধবী মিলে আমাদের দুই বন্ধুকে ওটাই তো বানাতে চাচ্ছ। মানে বদ্ধ উন্মাদ। প্রেমিকের জন্য হলেও না হয় লোকচক্ষুতে তুমি বদ্ধ উন্মাদ। প্রেমিক তুমি বড় হওয়ার ন্যায় উন্মাদ হও। আমি শান্তির পরশ হয়ে নামব তোমার বুকে। পরীক্ষার দিনটি অবশেষে আসলো বৃষ্টি। নেহাকে সবাই মিলে দোয়া করছে। বৃষ্টি গিয়ে সেতারা বেগমের থেকে দোয়া নিল। সবাই জানে নেহা যাবে না। মেয়েটা এই কয়দিনে একবারও সেতারা বেগমের সাথে কথা বলেনি। নিখিল নেমেছে সিঁড়ি দিয়ে। সেদিনের পর থেকে প্রথম নেহার সামনে এসেছে স্বেচ্ছায়। নেহা একবারও তাকালো না। বৃষ্টি গিয়ে ভাইয়ের থেকে দোয়া নিল। বাড়ির সবাই আজ করতে পেরেছে নেহা নিখিলের নীরব যুদ্ধ। সেতারা বেগম পা বাড়ালেন রুমে যাওয়ার জন্য। পেছন থেকে ডেকে উঠল নেহা, আমাকে দোয়া করবেন না দাদি? চলে যাচ্ছ কেন? বাড়ির সবাই ভূত দেখার মতো চমকে উঠল। নেহা নিচ থেকে গিয়ে পা ছুঁয়ে ফেলল। কি দিয়ে কাজটা কখনো করানো যায়নি, আজ নিচ থেকে পা ছুঁয়েছে। সেতারা বেগমের চোখ ছলছল করে উঠল। কেঁদে দিলেন বৃদ্ধা। নেহা হাসল শুধু। সেতারা বেগমকে নিচ থেকে জড়িয়ে ধরে বলল, কেঁদেছো কেন তুমি? তুমি তো দেখছি বেশ দুষ্টু হয়ে যাচ্ছ বুড়ি। পরীক্ষার আগে কেঁদে কেটে সাগর ভাসিয়ে দিয়ে আমার পরীক্ষার খাতা যাতে ভেসে যায় সেতাল করছো। সেতারা নিজে নেহাকে জড়িয়ে ধরে বলে, আমারে মাপ করে দিস বোন, আমি ভুল করছি। সবাইরে কত কষ্ট দিচ্ছি আমি। আমি আসলে ভালো দাদি, ভালো শাশুড়ি হতে পারিনি। তোদের সবাইকে কত কথা শোনাই আমি। সেতারা বেগম ভুল হলেও আগে ক্ষমা চাইতে পারতেন। আজ এই হাঁটুর বয়সী মেয়ের কাছে ক্ষমা চাইলেন। নেহা সুন্দর করে হেসে বলল, বোনের থেকে ক্ষমা চাইতে হয় না বুঝলে, এত কিছু মনে রাখতে নেই। এখন চটপটে দোয়াটা করো তো আমার। যাই। সেতারা বেগম দোয়া করলেন মন থেকে। 1 মাসে নিজেকে আলাদা রেখে কম কষ্ট পাননি তিনি। একাকিত্বের মতো বড় শাস্তি আর কি হতে পারে? সবাইকে বিদায় দিয়ে বের করে হওয়ার আগে
বৃষ্টি নেহাকে বলল, সত্যি দাদির প্রতি তোর আর কোনো রাগ নেই? প্রথমে ছিল, না এখনও নেই। আর জানিস না, রাগ, দুঃখ, অভিমান, ভালোবাসা বেশি দিন নিজের কাছে পুষে রাখতে নেই। এগুলো সময়ের সাথে সাথে হারিয়ে যায় অবহেলায়, অযত্নে। নিখিল পুরোটা সময় তাকিয়েছিল নেহার দিকে। কথাটা নিখিলকে উদ্দেশ্য করে কেন বলল নেহা? কি বোঝাতে চাইল মেয়েটা? ভালোবাসাও হারিয়ে যায় অবহেলায়? তবে কি নেহা হারিয়ে যাবে নিখিলের জীবন থেকে? গাড়িতে আজ ভরপুর রাস্তা, ট্রাফিকের অবস্থা বরাবর মতো বিদঘুটে। দলে দলে ছুটে চলছে শিক্ষার্থীরা, পাশাপাশি তাল মিটিয়ে হাঁটছে তাদের বাবা মা, ভাই বোন কিংবা পছন্দের মানুষ। মনোযোগ দিয়ে এসব দেখতে ব্যস্ত নেহা। বৃষ্টি কিছুতে চিন্তিত। পরীক্ষা আগে একটু বিচলিত হওয়াটা স্বাভাবিক। তাদের সাথে যাচ্ছে সাব্বির, জেরিন। বড়রা সবাই আসতে চাইলেও ওদের মানা করে দিচ্ছে। ওরা অযথা ভিড় করে কী লাভ? এমন তো নয় পরীক্ষা তাদের উপরে নির্ভর করে। এতদিন যা পড়েছে তার উপর নির্ভর করে সব হবে। নেহার একটু মন খারাপ হলো। সে পাষাণ হৃদয়ের মানুষটি তার কথা ভাবে না। তারপরেও মন কেন যেন বারবার ওই মানুষটিকে চায়। পরীক্ষা নিয়ে একটু দুশ্চিন্তা নেই নেহার। সে ভীষণ উদাসীন, আনমনা। রাস্তায় ট্রাফিক লাইটের দেখছে চুপচাপ। সাব্বির ওদের সাহস দিতে নানান কথা বলছে। নেহা নিজ মনে বলে ওঠে, যদি বাজবেই না প্রণয় বিনা, তবে কেন সুর তুলো বেহায়া মন? গাড়ি এসে থামলো কলেজ গেটে। নেহা বৃষ্টির সিট একসাথে পড়েছে বলে দুজনে বেশ খুশি। গেট পেরিয়ে ঢুকছে অনেক সময়, বাকি আরও কিছুটা। ট্রাফিকের কথা চিন্তা করে সময়ের আগে বেরিয়েছে এরা। নেহা গেটের একপাশে তাকিয়ে দেখল মিহির দাঁড়িয়ে। বৃষ্টি এখনও তাকে দেখতে পায়নি। নেহা বৃষ্টিকে খোঁচা মেরে বলল, দেখো দেখো বৃষ্টি, তোমার প্রেমিক সাহেব চলে এসেছে। তোমার পরীক্ষা তো এবার ঝাক্কাস হবে। বৃষ্টি মুখ ভোঁতা করে বলল, ভাইয়া আজ? বৃষ্টির মুখ থেকে কথা কেড়ে নিয়ে নেহা বলল, মিহির ভাইয়ের তো প্রেমিকা আছে তাই এসেছে। তোর ভাইয়ের এখানে কে আছে যার জন্য আসবে? নেহা বৃষ্টিকে থাম মিহিরের সাথে কথা বলার জন্য ছেড়ে সামনে যাবে ভাবে, তখন শক্তপোক্ত কিছু একটার সাথে ধাক্কা খায় নেহা। নেহা নিজেকে নাক ঘষে অনবরত। কোনো খাম্বা চলে আসলো সামনে। পরীক্ষার আগে মেজাজটাই দিল খারাপ করে। নাকটা মনে হয় ভেঙে গেছে একেবারে। নেহার বিরক্তিতে কুঁচকে যাওয়া মুখশ্রী একবার দেখলো কেউ খুব মনোযোগ দিয়ে। নেহা নাক ঘষা বাদ দিয়ে সামনে থাকা মানুষটিকে দু চার কথা বলার জন্য মুখ খুলল। নেহা হাঁ হয়ে তাকিয়েছে, কিছু বলতে যেন ভুলে গেছে। নিখিল পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে আছে। নেহার দিকে তাকে চমৎকার হাসলো। বৃষ্টিকে করা, তোর প্রশ্নটার উত্তর আমি দিয়ে দিচ্ছি তোকে। মিহিরের এখানে প্রেমিকা আছে আর আমার আছে বউ। নেহা চমকালো, থামলো। নিখিল তাকে বউ বলে সম্বোধন করছিল। নেহা ভেবেই নিয়েছিল নিখিল তাকে এতদিন ইগনোর করছে। এখন সে আর এই ছেলেকে এত সহজে পাত্তা দিবে না। নেহা ওসব কথা ভুলে চট করে বলল, আপনার বউয়ের কাছে আসেন না হয় পরনারীর কাছে আসেন, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনি বারবার আমার নাকের উপর হামলা চালাচ্ছেন কেন, ওটা আগে বলুন। সাব্বির সরু চোখে তাকালো। এতক্ষণ প্রেমিক যুগলদের প্রাইভেসি দিতে কিছুটা দূরে দাঁড়িয়েছিল ওরা। সাব্বির জেরিনের হাত টেনে ধরে বলল, জেরিন বোন জলদি চল, রহস্যের গন্ধ পাচ্ছি। জেরিনের মতামত নেওয়ার প্রয়োজন সাব্বির কোনো কালেই মনে পড়ে না। সে টেনে হিস্ট্রি নিয়ে যায়, মুখে বলে এটা নাকি ফর্মালিটি, তাই একবার বলছে। মিহিরের সাথে কথা রেখে বৃষ্টির দিকে তাকালো। মিহির সবার উৎসুক দৃষ্টিত্ব পেয়ে নিখিল। মিহির সন্ধিয়ার কণ্ঠে প্রশ্ন করছে, কি করছে এই গাধাটা? নিয়ে সোজা সাপটা জবাব, আর বলবেন না মিহির ভাইয়া, উনি একটা ডাকাত। রাত দুপুরে রুমে ঢুকে আমার নাকে হামলা চালিয়েছে। তার উপর আবার এখন পারলে আমার নাকটা ভেঙে হাতে ধরিয়ে দিবে। এত কিসের শত্রুতা আমার নাকের উপর? নিখিল ভরকালো। তার মানে? নেহা তখন সজাগ ছিল। নিখিল সরু চোখে তাকিয়ে প্রশ্ন করলো, তার মানে তুই রাতের বেলা সজাগ ছিল ওই দিন? না, কিন্তু একটা আলুর বস্তা যদি কোনো মানুষের উপর এসে পড়ে তো সজাগ হওয়াটা স্বাভাবিক। নিখিল চোখ রাঙিয়ে দিয়ে বলল, তুই আমাকে আলুর বস্তা বলছিস? নেহা তোকে আমি? নিখিল ধরার আগে নেহা কেটে পড়ল, সাথে বৃষ্টিও গেল। গেট পেরিয়ে ভিতরে ঢুকে গেল। মিহির চেপে ধরেছে নিখিলকে। শালা ডুবে ডুবে জল খাচ্ছে,
তাকে কিছু জানাবে না? নিখিল ভাবলেশীনভাবে চুপ রইল। এদিকে সাব্বির, জেরিন, মিহির মিলে বকবক করছে। নেহার পরীক্ষা শেষ হয়েছে দীর্ঘ ১.৫ মাস পর। এর মধ্যে পড়াশোনার প্র্যাকটিক্যাল খাতা লিখতে লিখতে জীবনের ১২টা বেজে গেছে দুইজনে। আজ থেকে শান্তি বলে শান্তি। নেহা তো খুশিতে ২-৪টা লাফ দিয়ে নিয়েছে। প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ। কেন্দ্রটা ওদের কলেজের পরের কলেজে, বাড়ি থেকে কাছে, তাই কেউ নিতে আসার কথা না। নেহা, বৃষ্টি তাই কথা বলতে বলতে আসছে। নেহা কৌতুক স্বরে বলছে, কি বলবো তোকে, ওই ছেলেটা তো পুরো কার্টুনের মতো দেখতে। কি যেন বলেছিল বারবার, আমার বাবা কিন্তু শহরের মেয়র, আমার সাথে ভাব নিলে শালা ব্যাঙের মাথা, তোর দিকে তাকাইব কোন মাইয়া, যেই না আমার চেহারা নাম রেখেছে পাবেল, থুরি থুরি পেয়ারা। নেহা খিলখিল হাসছে, বৃষ্টি তার সাথে তাল মিলিয়ে আসছে। বৃষ্টি এবার হাসতে হাসতে বলল, ভাইয়া যদি জানে এই ছেলে তোকে প্রপোজ করছে, ভাব তখন কি হবে? তোর ভাইয়ার আবার কী হবে? আমি তো রাজি হয়ে যাইনি। আর তোর ভাই নিজস্ব প্রেমিকা রেখে আমার ব্যাপারে এত নাক গলাতে যাবে কেন? আই থিঙ্ক ভাইয়া তোকে ভালোবাসে। মন খারাপ তো? অতিরিক্ত গরমে তুই পাগলের প্রলাপ বকছিস বোন। দুনিয়া উল্টায় পাল্টায় যাবে। আচ্ছা ধরলাম তোর কথা সত্যি, কিন্তু কোন ভিত্তিতে কথা বলছিস? ওই দিন তুই অসুস্থ হওয়ার পর ভাইয়ে প্রায় উন্মাদ হয়ে গিয়েছিল। ভাইয়াকে বেহাল দশা হয়েছে শুধু আমরা জানি। টয়াকে এমন মার মেরেছে, ওই মেয়ে যাওয়ার আগে মায়ের পা ধরে বসেছিল কতক্ষণ। দাদির সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। হসপিটালে তোর জ্ঞান ফিরছে না দেখে ডাক্তারকে পিটাতে গিয়েছিল। আর টয়াকে বারবার চিৎকার করে বলেছিল, তুই ভাইয়ের জীবনে প্রথম ও শেষ নারী, আর কেউ কোনোদিন আসবে না, আসতে পারে না। নিখিল শুধু নেহা হাঁটা বন্ধ করে রাস্তায় দাঁড়িয়ে পড়ছে। ওর মনে হলো শুনতে কোথাও ভুল হচ্ছে। নিখিল ভাই এসব বলছে ওর জন্য এত উতলা, তাহলে সুস্থ হওয়ার পরে একদিনও সামনে আসলো না কেন? এত দূরত্ব কেন রেখেছে? নেহা চেঁচিয়ে বলে উঠল, কি বললি তুই? বৃষ্টি জানে নেহা এমন করাটা স্বাভাবিক। মেয়েটা ৪ বছর ধরে ভালোবাসে তার ভাইকে। জীবনে প্রথম বসন্ত এসেছিল নিখিলের অদৃশ্য হাত ধরে। তারপর থেকে একটু একটু করে ভালোবাসা জমিয়ে রেখেছে। অনেক অনেক রঙিন স্বপ্ন জমেছে। ভালোবাসা কত সুন্দর নেহার থেকে শিখেছে বৃষ্টি। মেয়েটা গোপন করার অগাধ ক্ষমতা আছে। না হয় তার এত বুঝদার ভাই এই নিখুঁত ভালোবাসা টের পেয়ে যেত খুব সহজে। নেহার প্রতিটি অনুভূতির সাক্ষী বৃষ্টি। ভালোবাসার মানুষ যখন নিজেকে ভালোবাসে, এটা জানার পর কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তো স্থির থাকতে পারে না। নেহা তবদা খেয়ে গেছে। তার মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। মনে হচ্ছে অধিক সুখের আনন্দে আসছে পাগল হয়ে যাবে। প্রজাপতির মতো নেচে উঠল তনু মনটা। মেয়েটা খুশিতে কেঁদে নাচছে। বৃষ্টি আজ তাকে থামল না। সুখের যন্ত্রণা মানুষের জীবনে কম আসে। যে যন্ত্রণা নিজেকে পুড়িয়ে যেন তীব্র সুখ পাওয়া যায়, মন গাড়ি চায় কেউ উড়ে উড়ে বলে বেড়ায়, তারা পেয়েছে খুঁজে পেয়েছে কোনো স্বর্গসুখ। নেহা চোখের জল মুছে নিয়ে বলল, আমি কোনো বিশ্বাস করব? তোর ভাইয়ের মুখ নেই, নিজে একবার এসে বলতে পারলো না আমাকে সবার সামনে নিচে কুদে বলার কি দরকার? যাকে বলা দরকার তাকে তো বলেনি। ভালোবাসা নিয়েই থাকুক তোর ভাইয়ের সাথে, আমার আর কিছুই নাই। ডিভোর্সই দিয়ে দিব শয়তানকে, অসভ্য লোককে। এতই যখন ভালোবাসা মুখে বলতে পারে না, ওনার মুখে কি কেউ কষ্টিপ আটকে দিয়েছে নাকি? যত সব। নেহা খুশি, ভীষণ খুশি। তারপর নিখিলকে না বলা পর্যন্ত। নিখিলকে নিজে থেকে কিছু বলবে না, এই বেটাকে এমন প্যাচে ফেলবে না, কোথায় যায় তা দেখে নিবে। নেহা হনহন করে হাঁটতে লাগলো। কোথা থেকে উড়ে এসে এক ছেলে ওদের দুজনের সামনে দাঁড়ালো। এত সে মেয়র ফেয়রের ছেলে পাবেল, তারা প্রায় বাড়ির সামনে চলে এসেছে। এলাকার মানুষজন দেখলে কী ভাববে? বৃষ্টি নিয়ে দুজনে মুখ চাওয়াচাই করলো। উটকো ঝামেলাটা আসলো কেন? পাবেল তার উস্কো খুস্কো চুলগুলো হাতলাতে চলল। বাইকের পাশে দাঁড়িয়ে আর এক বন্ধু নেহার সামনে এগিয়ে দিচ্ছে একগুচ্ছ লাল গোলাপ। নেহার নাকের ডগায় তেজ বিরক্ত সীমা আকাশ ছুঁইছে। এই ছেলে নির্লজ্জের মতো বারবার সামনে চলে আসছো কেন? তোমাকে না করছি না আমি একবার, কথা কানে যায় না? ছেলেটা নেহার হাত চেপে ধরল।
আচমকা এরকম হতে বৃষ্টি নিজেও কিছুটা ভয় পেল। আশেপাশে সবাই তাকিয়েছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। আজকের এসব অহরহ হচ্ছে। লোকগুলো ভেবেই নিয়েছে প্রেমিক প্রেমিকার মামলা। আমার বাবা মেয়র, চাইলে তোকে তুলে নিয়ে যেতে পারি। তুই তা জানিস? আমার ক্ষমতা সম্পর্কে কোনো আইডিয়া আছে তোর? নিহা বিদ্রূপের সহিত হাসল। রিনিঝিনি ঝংকার তুলে বলল, তোর বাপ মেয়র, কিন্তু তুই ভাবখানে এমন দেখাচ্ছিস তুই নিজে মেয়র। শালা চুনোপুটি, কচু করবি তুই আমার। বৃষ্টি চেঁচিয়ে বলে, নিহা থাম তুই। এই পাবেল, ওর হাত ছাড়। না হয় বলে দিচ্ছি তোমায়, এই হাত আর পরের দিন খুঁজে পাবে না। নিহার থেকে ঝাড়া মেরে পাবেল হাত ছাড়িয়ে নিল। হাত উঁচিয়ে চর মারতে গিয়েও নামিয়ে ফেলল। হঠাৎ করে গদগদ সুরে বলল, আরে পাবেল, কি করি বলো তো? ভাই, কিছু মনে করো না আমার কথায়। তোমার দেওয়া ফুলগুলো তো কোনো দোষ করেনি, এগুলো আমি নিজে নিতেই পারি। তবে একটা কথা কি তুমি ভাবো, জোর করে কি কিছু হয়? তুমি আমাকে পছন্দ করতেই পারো, আমি তো করি না। তুমি কি অন্য কাউকে পছন্দ করো? নেহা যেন প্রশ্নটা অপেক্ষায় ছিল। আহা, এখন তো এই পাবেল নামক শত্রুটাকে বাসায় দাওয়াত করে খাওয়াতে ইচ্ছে করছে তার। নেহার কণ্ঠস্বর কিছুটা বাড়ল। লাজুক লাজুক ভাব ফুটিয়ে মুখে সাবলীল সহজ স্বীকারোক্তি। আমি কাউকে পছন্দ করি বললে ভুল হবে। আমি একজনকে ভালোবাসি, ভীষণ রকমের ভালোবাসি। বৃষ্টি ঠ্যাঁটার মতো দাঁড়িয়ে সব দেখছে। এই ছাগলটার সাথে ভালো করে কথা কেন বলছে হঠাৎ বুঝে আসছে না। নিহার কথা শেষ হতে গম্ভীর কণ্ঠ, কাকে ভালোবাসিস তুই? নিখিলের কপালে ভাঁজ, কপালের দুপাশে রক ফুলে ফেপে উঠছে। শার্টের হাতে গোটাতে মুখের ভাবভঙ্গি বলে দিচ্ছে রাগে টইটুম্বর। কালো রঙের শার্ট পরিহিত রাগান্বিত যুবকটির উপর আবারও প্রেমে পড়ল নিহা। চোখ বন্ধ করে একবার নিজের হার্টবিট শুনে নিল। মনে মনে বলে নিল, আপনি এত গুড লুকিং কেন লুকিং ভাই? এই রূপের জালে আমাকে ফাঁসিয়ে দেন কেন বারবার? মন চায় তো টুপ করে গিলে ফেলি। আপনাকে রাগিয়ে দেওয়া তো আজকে থেকে কেবল শুরু। ঠোঁট কামড়ে একবার হাসল নিহা। নিহার হাসি দেখে নিখিলের মেজাজ বিগড়ে গেল। এগিয়ে আসলো আরও 2 কদম। বল, কাকে ভালোবাসিস? নিহা ভাবলেশীন কণ্ঠে বলল, আপনি কাকে ভালোবাসেন ওটা কখনো জানতে চেয়েছি আমি? আমারটাও বলবো না আমি। নিখিল দাঁতে দাঁত চেপে বলল, ফুলগুলো হাত থেকে ফেল বলছি। না, আপনার কথা কেন শুনবো? আপনি কে হন আমার? বাড়ি এসে জানাচ্ছি, এখন এখান থেকে যা। নিখিলের কণ্ঠে আগুন জ্বলছে। নিখিল দ্বিগুণ চেঁচিয়ে বলছে, বৃষ্টি, বাড়ি যা বলছি। নেহা বৃষ্টির হাতে হাত ধরে এক প্রকার দৌড় লাগালো। নেহা তো হাসছে, মিটমিট করে হেসেই চলছে, ইস, মুখ্যম একটা কাজ করেছে আজ। নেহাকে এত টেনশনে হাসতে দেখে বৃষ্টি বিরক্ত। বাড়িতে এসে ভাইয়া যে কী করবে কে জানে। তুই থামবি? ভাইয়ের সামনে এত কিছু কেন বললি? কি পরিমাণ রাখছে? রাগাইতেই বলছি। তোর কি মনে হয় হঠাৎ করে ওই পাবনা ফেরত রোগীটার সাথে আমি এমনি এমনি ভালো করে কথা বলছি? মোটেও না। তোর ভাইকে দেখেই তো করছি। এবার বুঝুক কেমন লাগে। ইস, ভালো ভেবেই ভালো লাগছে। আমি কাকে ভালোবাসি এটা জানতে তোর ভাই একদম চিড়ে চ্যাপ্টা হয়ে যাবে। আমিও বলবো, দেখি কত ভালোবাসা তোমার ভাইয়ের। ভাবছি ভাইয়া পাবেলটাকে কি করে। যা খুশি করুক, পরীক্ষা শেষ, এবার চিল। তোর ভাইয়ের কথা একদম বলবি না, একটা জাতা। 26 জেরিন রোব মনোযোগ দিয়ে পরীক্ষা হলে কোথায় কি ঘটছে, কোন স্যার সুন্দর, কোন ছেলে কোন মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছে, সব শুনছে। নেহা নাড়িয়ে নাড়িয়ে সব ব্যাখ্যা করছে। মাঝে মধ্যে বৃষ্টিও তার সাথে তাল মেলেছে। রোব বলে উঠল, তোমরা পরীক্ষার খাতায় লেখা বাদ দিয়ে সুন্দর স্যার খুঁজে বের করো। পাশ করতে পারবে তো নাকি? আমি তো খাতা ছাড়া চোখে দেখি না পরীক্ষার সময়। নেহা নাক ছিটকেল। রোব, তুই এত বিল্ডিং কেন হইলি আমার ভাই? এত এত ভালো কথায় তুই আবার পড়াশোনা পাশ ফেল টুকলি কেন? তোকে না আলোচনায় আনাই উচিত হয়নি। তুই একটা লস্ট প্রজেক্ট। তোর দ্বারা কোনো প্রেম টেম হবে না জীবনে। সাব্বির ভাব নিয়ে বলল, রোব, বড় ভাইয়ের থেকে কিছু শিখ। 22 বছর জীবনে 25টা প্রেম। যে নাক কুচকিল, ভুল কইছো তুমি। কালকে না একটা বাড়লো, মোট 26টা। শালা তুই একটা হারামি। এমনে কত লাগে তোর? আবার ভালো ভোলা রোগটাকে নষ্ট বানাতে চাচ্ছিস? নিয়ে থামিয়ে দিয়ে বলো, আহ থামো তো। আসলে টপিক না দিয়ে এখন বলি, ম্যাজিস্ট্রেটটা জোশ ছিল কি? বৃষ্টি আপাও বলেছে হ্যান্ডসাম ছিল। 26 ছি ছি করে উঠল।
তোরা দুইটাই বিবাহিত। আমার এমন সুদর্শন ভাইগুলোর রাইখা বুড়া ম্যাজিস্ট্রেটের দিকে নজর দিলে রূপ চোখ ছোট ছোট করে বলল, বিবাহিত তো শুধু নেহা আপু, বৃষ্টি আপু জামাই কই? নেহা মাথা ঘুরেতে চট করে বলল, বড় মা তুমি কি আমাদেরকে নাস্তা দিবে না? পপকর্নটা ভেজে দাও, রূপকে পাঠাচ্ছি ওর কাছে দিয়ে। রূপ ভাই যা না নিয়ে আয়, সোনা ভাই আমার, তোকে চকলেট দেবো। রূপ বলল, না না চকলেটে কাজ হবে না, জল রং কিনে দেবে। ওকে ডান। রূপ দৌড়ে যেতে নেহা সাব্বিরের উদ্দেশ্যে বলল, দিয়েছিল তো ফাঁসিয়ে। বৃষ্টি হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, আরে তোমরা তো জানোই না, নেহাকে একজন পছন্দ করে, স্বয়ং মেয়রের ছেলে। বাবা কি প্রেম, লাল গোলাপ সৈয়দ হাজির, দুবার প্রেমের প্রস্তাব। সাব্বির আহাজারি করতে বলে, না না এটা হতে পারে নেহা বোন, তুই রাজি হয়ে যাস নে তো আবার। আমার একটা মাত্র বড় ভাইয়ের কি হবে? নেহা মুখ বাঁকালো। যেদিন সাব্বিরের সাথে তাল মিলাল, নেহা বলে উঠল, এমন ভাব করছো যেন তোমার ভাই আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, আমাকে না পেলে ইহজগৎ ত্যাগ করবে। সে তো দু চোখে দেখতে পারে না আমাকে, দেখলে না অসুস্থ হয়ে মরে যাচ্ছিলাম, তবু একবারও কথা বলতে আসেনি। সাব্বির কপাল চাপড়ালো হতাশ কণ্ঠে, তোর দুঃখটা বুঝতে পারছি আমি বোন, কিন্তু বিশ্বাস কর ভাইয়া তোর সামনে আসলে কিছু বলে না। তুই যেদিন হাত কেটেছিলি সেদিনও যা করেছিল কি বলবো, কি সুন্দর প্রেম নিবেদন। নেহা চোখ বড় বড় করে তাকালো, জেরিনও মাথা ঝাঁকলো, যার মনে সত্যি। নেহা মন খারাপ করে বলল, তোমরা বললে আর কি হবে, কোনোদিন তো আর মনে হয় স্বীকার করবে। জেন বলে, আমার কাছে একটা প্ল্যান আছে। 3 যুগ উৎসুক হলো শোনার জন্য। নেহা তুই বলবি তুই ভাইয়েকে ছেড়ে দিতে চাস বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাস। ভাইয়ে যেহেতু তোকে ভালোবাসে, তোকে কোনো মতেই যেতে দিবে না। আর এই কয়দিন তুই ভাইয়াকে এড়িয়ে চলবি, এমন ভাব তার প্রতি তোর কোনো ফিলিংস নেই। কিন্তু একটা সমস্যা আছে, আমাদের একজন অন্তত বড় সাহায্য নিতে হবে। তোমরা প্ল্যান শুনে এখন কোমায় চলে যাচ্ছি আমি। তোমার ভাই যদি টের পায় সবগুলোর চর আমার গালেই পড়বে। সাব্বির সাহস যুগে বলে, আরে নিহা বোন আমি আছি না, সব দোষ নিজের ঘাড়ে নিব। আমরা তো ভাইয়াকে হেল্প করছি নাকি? এখন বড়দের মধ্যে বড় আব্বু আমাদেরকে সাহায্য করতে পারে। জেরিন বৃষ্টি সমানে চেঁচে বলে, কি আব্বু আর মানুষ পেলে না তো কি হয়েছে? বাপের কথা কইতাম, শুধু বড় আব্বু ছাড়া বাকি তো সব ভাই ভক্ত। বাকিরা বললে মানবে না। যা তুই গিয়ে তাহলে আব্বুকে বল। আমি না, নেহা বোন বলবে। নেহা করুণ কণ্ঠে, আমাকে কেন ফাঁসাবে এরা? চল চল এখন ভাইয়া আসার আগে শুভ কাজটা ফের বলি। সবাই মিলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। শেষে নেহা। নিখিল জোরে নেহার নাম ধরে ডেকে উঠল। নেহা অন্তরাত্মা টু টু করে শুরু করলো, যা করা সে তো রাস্তায় করে এসেছে। যতই সাহসী হোক, কথা বলার সময় মুখ চালালো, এখন ভয় হচ্ছে। নিখিল যা রেগেছে। নেহা দাঁত বের করে মেকে আসলো। নিখিলের পেছনে মিহিরেও এসেছে আজ। সাব্বিরকে ডেকে বলল, মিহির ভাই আসো, জলদি কথা আছে। নেহা বলল, আমি যাব তোমাদের সাথে? নিখিল হাত থেকে ঘড়ি খুলল। নেহাকে শান্ত কণ্ঠে বলল, রুমে আয়, তোর সাথে কথা আছে আমার। নেহা জিভ দিয়ে ঠোঁট ভেসেল, কাপা কণ্ঠে জিজ্ঞাসা করলো, কী কথা? এখানেই বলুন। সাব্বির বলল, নেহা তুই কথা শেষ করে আয়, আমরা যাচ্ছি। সবাই সিঁড়ি থেকে এক প্রকার উবে গেল। নেহা অসহায় দৃষ্টিতে তাকালো। নিখিল এগিয়ে এসে নেহার হাত চেপে ধরল। কী যেন বলেছিলি তুই? ম্যাজিস্ট্রেট সুন্দর? পাবেল তোমার দেওয়া ফুলগুলো সুন্দর? চল, আজ তোকে আমি এর থেকে বেশি সুন্দর জিনিস দেখেছি। না, আমি দেখতে চাই না, হাত ছাড়ুন। নিখিল নিজের সাথে নেহাকে রুমে নিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিল। নেহা ভয় পাচ্ছে, কিন্তু ভাব নিয়ে বলল, দরজা বন্ধ করছেন কেন? আমাকে টেনে টুনে আনার কি মতলব? নিখিল শার্টের বোতাম দুটো খুলল, ওয়ালেট বের করে টেবিলের উপর রাখলো। নিখিল এবার সরু দৃষ্টি নেহার দিকে তাকালো। নেহাকে পুরোপুরি একবার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। নেহার অসুস্থ হচ্ছে। নিখিল এবার নেহার দিকে এগোতে লাগলো। নেহার ছুকছুক মন কিভাবে পালাবে ওটাই ভাবতে ব্যস্ত। নিখিলকে এভাবে নিজের দিকে অগ্রসর হতে দেখে নিচ থেকে তার পা পেছাতে থাকলো। আশ্চর্য তো, নেহা আবারও চোরা চোখে তাকাচ্ছে। নিখিল এক মনে নেহার দিকে তাকিয়ে। নেহা ব্যতিস্ত কণ্ঠে বলল, নিখিল ভাই কি দেখাবেন দেখিয়ে দিন, আমি চলে যাব এখান থেকে। নেহার পিঠ ঠেকালো দেওয়ালের দিকে, পেছনে আর জায়গা নেই। নেহার ভিতরে ভিতরে প্রচুর ভয়, বারবার হাত কচলাছে। নিখিল নেহার সামনে এসে দাঁড়ালো, দেওয়ালে দুহাত রেখে নেহার দিকে ঝুঁকে বলল, এবার বল, কি যেন বলছিলি তুই? তুই আমার কোনো কথা শুনবি? আমি কে হই তোর? নেহা এদিক ওদিক তাকালো। হার্টের অবস্থা বেজায়
খারাপ। বেচারা লাফাতে লাফাতে কেন জানি টুপ করে বেরিয়ে আসে। নেহা মনে মনে বলল, আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও। নিখিল গম্ভীর কণ্ঠ, আমি তোর কে তুই সত্যি জানিস না? কথার থেকে কাজে বেশি দেওয়াটা মনে হয় বেশি কার্যকর, তাই না? নেহা নিখিলের দিকে তাকালো। নিখিল নিজের ঠোঁট কামড়ে ধরে আছে। ঠোঁটের কোনো মৃদু হাসি, চোখ দুটো হাসছে তার, ভীষণ রকমের সুন্দর আসছে। শার্টের বোতাম খোলা যেন কারো তিজোরি দরজা হাট করে খুলে রেখেছে। বেহার মতো ওদিকে তাকে চোখ বন্ধ করে ফেলল নেহা। নিখিলের হাসি ঠোঁটে প্রসারিত হলো। নিখিল নেহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুই দেখতে এত মারাত্মক কেন? পিওর হোয়াইট চকলেট এত, একটু টেস্ট করতে দিবি? নেহা চোখ খুলে ফেললো, সাথে সাথে নিঃশ্বাস দ্রুত পড়া শুরু করছে। জামার দুই অংশ চেপে ধরছে। এখান থেকে না পালালে তার মৃত্যু নিশ্চিত। নিখিল ভাই এমন লাগামহীন কথা বলবে কে জানতো? তাহলে আসার আগেই পালিয়ে যেত। নেহার কোনো সারা শব্দ নেই। নিখিল নেহার মুখের দিকে চোখের পলক পড়ছে। নিখিলের দিকে তাকাতে পারছে না। নেহা নিখিলের এক হাত নেহার মাথায় গালিয়ে রাখতে নেহা কেঁদে দিবে এমন অবস্থা। কাঁপা কণ্ঠে বলল, প্লিজ নিখিল ভাই দূরে যান। নিখিল দূরে সরা তো দূর, আরও কাছে আসলো। তার দৃষ্টি নেহার পাতলা গড়নে মোহনীয় ঠোঁটে। নেহা পরপর দুইবার ঢোক গিলল। নিখিল ঠোঁট এগিয়ে দিতে নেহার চোখ বন্ধ করে ফেলল। নেহার মনে হলো ওর সব শক্তি লোপ পেয়েছে। নিখিলকে সরানোর জন্য হাত উঠানোর মতো শক্তি খুঁজে পাচ্ছে না। নেহা তিরবির করে কাঁপতে থাকা ঠোঁট ছুঁয়ে না দিতে পারার আফসোস হলো। ঠোঁট ছেড়ে মুখ গুজে দিল গলায়। নেহার শরীর মুহূর্তে কেঁপে উঠল ইলেকট্রিক শক অবস্থার মতো। নিখিলের মুখ গুজে দিয়ে ক্ষান্ত হয়নি। একটা ছোটোখাটো কামড় বসেছে নেহার গলায়। নেহার ঠোঁট কামড়ে ধরেছে নিজেকে। ব্যথা পেলে আওয়াজ করবে না একদম। নিখিল অশান্ত কণ্ঠ, এটা তোর তখনকার করা প্রশ্নের উত্তর, বুঝতে পেরেছিস আমি তোর কে? নেহার জন্য সাহস পেয়ে হঠাৎ বসলো। না, বুঝিনি। মুখ নেই? আপনার মুখ দিয়ে বলুন। নিখিল পরপর কয়েকটা চুমু বসিয়েছে নেহার ঘাড়ে ও গলায়। নেহার বেহাল অবস্থা, তবু একবার জন্য নিখিলকে আঁকড়ে ধরছে না, আর না ছাড়িয়ে নিচ্ছে নিজেকে। নিখিল নেহাকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। এবার কানের কাছে মুখ ঠেকে ফিস ফিস নেশাভরা কণ্ঠে বলল, একটা মেয়ে নিজেকে ছোঁয়ার অধিকার স্বইচ্ছায় শুধু তার স্বামীকে দেয়। আমি যদি তোর কিছু নেই হতাম, তুই নিজেকে আমার সরিয়ে চড়িয়ে দিতি, কোষে দুটা চল লাগাতি, কিন্তু তুই করিসনি। তুই নিজেকে ছাড়িয়ে নিতেও চাস না। তার মানে তুই নিজেও জানিস আমি কে তোর। চলবে প্রণয়ের সুর পর্ব 4। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।